Assalamu alaikum, dear children. I hope you are well by the grace of Almighty Allah. I'm also fine. Um, I came back to you with a new lesson, and the lesson is on use of tag question final part. So, dear children, I hope you are with me uh, just now, and of course you have already taken or used your khata, and you are now with your pen and khata, and follow me how I'm going to teach you, or what we are going to learn just now. We are going to start the lessons on optative sentence, subject and optative sentence, exclamation mark without subject and verb, any kinds of wish, and complex sentence. These are the options on what we are going to learn for using tag questions or for making tag questions, and this is the final part for you on tag questions. Okay, dear children, now follow me. আমরা আজকে তোমাদের সাথে যেটা করব সেই রুলসটার এটার নামকরণ আমি করেছি, সেটা হচ্ছে ডিফারেন্ট রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন। তো ডিফারেন্ট রুলস এখানে খেয়াল করো, আমরা যেটা লিখেছি সেটা অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ হোয়েন ইউ উইল গেট অ্যান অপটেটিভ সেন্টেন্স অ্যাজ আ স্টেটমেন্ট ফর ইউজিং ট্যাগ কোয়েশ্চেন, হোয়াট ইউ উইল ডু, সেখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সটা কি সেটা আমাদেরকে জানতে হবে। অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, তোমরা জানো যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ বা প্রার্থনা এরকম যদি বোঝায় তাহলে সেটা হয়ে যায় অপটেটিভ সেন্টেন্স, অথবা শুভেচ্ছা বিনিময় করা বোঝায় সেটাও হয়, উইশ করা বোঝায়। তো সেক্ষেত্রে আমরা optative sentence বলবো। তো optative sentence, how we will find out the optative sentence? Optative sentence starts with may and long live. So আমরা আগে সেটা একটু দেখে নিই যে optative সেন্টেন্সটা কিভাবে শুরু হয় আর কি হয়। আর বলছি এক্সক্লামেশন মার্ক উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অর্থাৎ যদি তুমি কোনো সেন্টেন্স পাও যে সেন্টেন্সটায় কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না কিন্তু এক্সক্লামেশন বা বিস্ময়সূচক মার্ক থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে ওটাকে টার্ন করব। এবং অ্যানি কাইন্ডস অফ উইশ, যে কোনো প্রকার উইশ, যেমন ধরো হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, গুড মর্নিং, থ্যাংক ইউ না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, তাই না, হ্যাপি অ্যানিভার্সারি, এরকম যে সমস্ত উইশ পাও সেক্ষেত্রে কী ব্যবহার করতে হবে আমরা সেটাই আজকে দেখব। তো ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সটা আসলে কীভাবে হয় আমরা একটু দেখে নিই। স্ট্রাকচারটা হয় এরকম, স্টেটমেন্টে থাকবে কি মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা থাকবে হচ্ছে তোমার কি ট্যাগ কোয়েশ্চেনের স্টেটমেন্ট। তো আমার যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন আমি কি করব, আমরা বলেছি ট্যাগ কোয়েশ্চেন মানেই হচ্ছে সেখানে we have to use an auxiliary verb taken from the statement or collected from the statement, আর এরপরে যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্টের যে প্রোনাউন সেই প্রোনাউনটা ওখানে বসবে। ওকে বন্ধুরা, আমি জানি তোমরা আগের যে 3টা ভিডিও আমার এই ট্যাগ কোয়েশ্চেনের উপর দেখেছো, সেখান থেকে এগুলো ক্লিয়ার হয়ে গেছো। সো নট মোর দ্যান দিস, জাস্ট নাও। এখন আমি এটাকে যদি বলি তাহলে এটা কোশ্চেন ট্যাগ কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে এরকম, এই মে আর এর সাথে যদি এটা অবশ্যই অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে এর সাথে নট, তাহলে মেন্ট প্লাস সাবজেক্ট
এর প্রোনাউন। এই হচ্ছে মূলত উত্তরটা হবে। এটা আমাদের সবাই জানা। কিন্তু যদি লং লিভ দিয়ে থাকে, যেমন ধরো লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ আওয়ার প্যারেন্টস। তো এখন এই জায়গা তো মে নাই, তাহলে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, তাই না? একেবারে সহজভাবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে এই মেযুক্ত সেন্টেন্সে টার্ন করবে, সেটা আমরা দেখে নিই। তো সেটা যদি আমরা দেখি তাহলে কিভাবে করা যায়, দেখো এখানে এই শব্দগুলোকে যদি আমি এইভাবে করি তাহলে দেখো তিনটা জিনিস, এবং আমরা এখানে বাম দিক থেকে ডাইনে যাচ্ছি, তাই না? কিন্তু আমি বলছি যে এটা এই যে বাম দিক থেকে ডাইনে যাচ্ছি, এটা না গিয়ে যদি আমি ডান দিক থেকে বামে আসি, যদি ডান দিক থেকে বামে আসি তাহলে কি হয়? তাহলে দেখো এখানে যেটা পাবে সেটা হচ্ছে সাবজেক্ট। এই দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব হয়ে যাবে, আর এটা এক্সটেনশন হয়ে যাবে। তাহলে আমি উল্টা করে যদি সাজাই একটু দেখে নিই কি হতে পারে এটার থেকে। আমরা একটু গ্যাপ রাখলাম, তাহলে কি হচ্ছে? আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস সাবজেক্ট, এরপরে ভার্ব লিভ, এরপর এক্সটেনশন লং। দেখো এখানে আমি একটা জিনিস জায়গা গ্যাপ রেখেছিলাম, এই গ্যাপে আমি ধার করে যদি একটা মে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? মে আওয়ার প্যারেন্টস লিভ লং, আমাদের বাবা মারা দীর্ঘজীবী হন। আর এখানে ছিল লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা দীর্ঘজীবী হন। তাহলে একই কথা হয়ে গেল। এখন আমি যদি এইটার উত্তর করি, দেখো তো তাহলে কি হচ্ছে? একই জিনিসে চলে আসছে কিনা? মেন্ট দে। কেন দে হইল? কারণ এই যে প্যারেন্টস এটা প্লুরাল, আর এই প্লুরাল, এটা প্লুরাল হওয়ার কারণে এখানে দে হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার। তো এরকম আমি এখন দুই একটা, এটা তো দেখালাম, এরপরে তোমাদের আরো দুই একটা দেখাই। এটা মূল স্ট্রাকচার অপটেটিভের। যেমন ধরো যদি এমন থাকে যে ধরো লং মে আওয়ার প্যারেন্টস লিভ লং, যেটা আমি দেখালাম, এরপরে তোমার লং মে আল্লাহ হেল্প ইউ, মে দ্য বয় সাকসিড ইন লাইফ। তো আমি এরকমই একটু দেখাই, মে দ্য বয় সাকসিড ইন লাইফ। দেখো মে, আমরা এখানে যদি এইভাবে দেখাই তাহলে এই দেখো মে ছিল, এখানে মে, সাবজেক্ট দ্য বয়, ভার্ব V1 সাকসিড, এক্সটেনশন ইন লাইফ। এখন উত্তরটা দেওয়াই আছে, সহজভাবে আমরা করে নেব। তাহলে কি হচ্ছে? মেন্ট, মেন্ট। আর এখানে কি হচ্ছে? দ্য বয়, এর প্রোনাউনটা কি হবে? হি। একেবারে ইজি, তোমরা দেখবে যে কি সোজা ভাবে এটা করা যায়, মানে এর চেয়ে সহজ আর কি হতে পারে। তাহলে উত্তর এটা হয়ে গেল। এখন যদি আমি লং লিভ দিয়ে আরো দেখাই, ধরো লং লিভ, লং লিভ বাংলাদেশ, যেহেতু উই লিভ ইন বাংলাদেশ, এই জন্যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের বার্থল্যান্ড, মাদারল্যান্ড যাই বলি, লং লিভ বাংলাদেশ। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা উল্টা করে লিখলে কি হয়? মে লিখবো শুরুতে, মে বাংলাদেশ লিভ লং। তাহলে এটাকে আমরা এইভাবে করে নেব, মে বাংলাদেশ লিভ লং। তাহলে মে যদি থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব কি? মেন্ট। কোশ্চেন হচ্ছে মেন্ট। এখন খেয়াল করো, যদি বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশের নাম থাকে তাহলে কি হয়? যেমন দ্য শিপ, টাইটানিক একটা জাহাজের নাম ছিল। তো এই জিনিসগুলো কিসের? মায়ের সাথে তুলনা করা হয়, সেই জন্য আমরা এটাকে ফেমিনাইন জেন্ডার ধরে নেব। ধরে নিয়ে তাহলে এর প্রোনাউনটা কি হবে? ফিমেলে যেমন আমরা ধরে নিই, সেটা কি হয়? শি। তাহলে আমরা এই ক্ষেত্রে শি ব্যবহার করব। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এবারে আমি দেখাবো
তাহলে আমরা এটা দেখে নিলাম, অপটেটিভ সেন্টেন্সটা আমরা দেখলাম। এবার আমরা কি দেখিয়েছি যে এক্সক্লামেশন মার্ক উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ইফ ইউ ফাইন্ড অর ইফ ইউ গেট আ স্টেটমেন্ট উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন আ সেন্টেন্স উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক, যদি এক্সক্লামেশন মার্ক যুক্ত কোনো সেন্টেন্স পাও তাহলে সেটাকে কিভাবে করবে, সেটাকে যদি আমরা উত্তর করতে চাই তাহলে সেটার উত্তর হয়ে যাবে কি ইজন্ট ইট। কেন হবে আমরা দেখিয়ে দিই। ধরে নাও কোনো সেন্টেন্স তুমি পেলে এরকম, হাউ ওয়ার্ড এক্সক্লামেশন মার্ক, এখানে কমা দেওয়া রয়েছে, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাই না? এরকম যদি হয়, যেমন ধরে নাও এরকম যদি থাকে, হোয়াট আ পিটি, তাহলে এখানে তোমার এই জায়গায় ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। কি করব সেটা আমরা দেখে নেব একটু। তাহলে আমরা সেটা কিভাবে দেখব, খেয়াল করি। এটা হাউ ওয়ার্ড, কি বাজে, এটার সাবজেক্ট আমাদের ধরে নিতে হবে কি ইট ইজ। ধরে নাও হাউ ওয়ার্ড ইট ইজ, এটা ছিল এরকম হাউ ওয়ার্ড ইট ইজ। এটা কেমন ছিল, হোয়াট আ পিটি ইট ইজ। তাহলে যদি হয়, এবার দেখো আমরা এখানে সাবজেক্ট পেয়েছি, সাবজেক্টটা কি পেলাম, ইট ইজ আ সাবজেক্ট হেয়ার, ইজ আ ভার্ব ইন দ্য স্টেটমেন্ট, সেম ক্যাটাগরি, ইট সাবজেক্ট ইজ ভার্ব। সো এখন আমরা এখানে ক্লিয়ার উত্তরটাও পেয়ে গেছি, বুঝতেই পারছো। তাহলে উত্তরটা হবে কি অক্সিলারি ভার্ব, ইজ দেওয়াই রয়েছে, তাহলে এখানে উত্তরটা হচ্ছে ইজ। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ এক্সক্লামেটরি তাহলে ইজন্ট ইট, এটাও ইজন্ট ইট। এক কথায় বলবো যে যদি কোনো এক্সক্লামেশন মার্কস যুক্ত সেন্টেন্স পাও যেখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সেখানে একেবারে চোখ কান বন্ধ করে হাত দিয়ে শুধু লিখে যাবে ইজন্ট ইট, ইজন্ট ইট, এরকম হাউ নাইস, আর কিচ্ছু দেওয়া নেই। তাহলে কি করবে, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, কি করবে তুমি ইজন্ট ইট, জাস্ট এটুকু। এর চেয়ে সহজ আর কি হতে পারে, তাই না? অবশ্যই তোমরা সেটাই ভাবছো, আর আমি বলার আগে উত্তর তোমাদের খাতায় লিখে নিয়েছো। তাহলে আমরা এটা দেখলাম, আমরা দেখলাম এক্সক্লেমেটরি এক্সক্লেমেশন মার্ক উইদাউট এনি সাবজেক্ট অর ভার্ব। এবার আমরা দেখবো অল কাইন্ডস অফ, এনি কাইন্ডস অফ উইশ, যেটা আমরা বলেছিলাম কি যে যদি এই সেন্টেন্সটা এরকম থাকে তাহলে যে উইশ বোঝায়। তো উইশটা কি হতে পারে, যেমন উইশ থাকলে পরে তোমরা একেবারে অন্য কোনো রকম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, একটা উত্তর। যেমন আমি ওখানে বললাম যে এক্সক্লামেশন মার্কস থাকবে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকবে না, উত্তর একটাই ইজন্ট ইট। একইভাবে এখন বলবো যে কোনো ধরনের উইশ যদি বোঝো ওই শব্দ দ্বারা, স্টেটমেন্ট দ্বারা, তাহলে উত্তর একটা জিনিসই হবে ডোন্ট আই, অথবা তুমি ডোন্ট উই করতে পারো, ফার্স্ট পারসন হবে উত্তরটা। যেমন আমি যদি তোমাকে বলি থ্যাংক ইউ, তাহলে কি হবে ডোন্ট আই। কেন থ্যাংক ইউ এটা ব্যতিক্রম, আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। কিন্তু যদি এমন থাকে গুড বাই, তুমি চলে যাচ্ছ, যাওয়ার সময় বিদায়ের সময় গুড বাই বলছো, মানে আই সে ইউ গুড বাই, তাই বলি নাকি আমরা? আমরা বলি সরাসরি গুড বাই, আই সে ইউ গুড বাই তা বলি না, আই উইশ ইউ গুড বাই তাও বলি না, কিন্তু শুধু বলি গুড বাই। তো এই যে কথাগুলো বলি, বা গুড মর্নিং, সকালে চলে যাচ্ছি বলছি গুড মর্নিং, অথবা তোমার সাথে কারো দেখা হলো তুমি তাকে বলছো গুড মর্নিং ডিয়ার, গুড মর্নিং ফ্রেন্ডস, এরকম বলছো। অথবা তুমি ক্লাসে আসছো, সে ক্লাসে এসে বলছো গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ, তাহলে এই যে গুড মর্নিং এই কথাটা বলছো। গুড নুন, তাই না, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন। আবার তুমি যদি রাতে বলো তাহলে গুড নাইট, তাহলে উত্তরটা হবে কি এক কথায় উত্তর ডোন্ট আই অথবা উই। তাহলে আমরা দেখে নিই একটু সেন্টেন্স লিখে। যদি সেন্টেন্সটা স্টেটমেন্টটা এরকম, সেন্টেন্স বলছি এটা স্টেটমেন্ট, ধরে নাও গুড বাই,
আবার বাই কিন্তু তিনটা রয়েছে বন্ধুরা, তোমরা সবাই জানো। তো এই জায়গায় তোমরা ভুলও করো। একটা বি ইউ ওয়াই বাই, দেখো আমি এখানে লিখে দিচ্ছি বি ইউ ওয়াই, এই বাইটা মানে এই বাইটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে বি ওয়াই বাই, এটা কি প্রিপজিশন। আর লাস্ট যেটা আমরা লিখছি এটা নাম হচ্ছে, এটা প্রিপজিশন, আর এইটার নাম হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা বলি বাই বাই, তাহলে এই যে বাই বলছি এটা কিন্তু ইন্টারজেকশন। সুতরাং এটা বানানে ভুল লিখো না, ওয়াই এর পরে একটা বি অবশ্যই ব্যবহার করবে। তো এই আর কি। এখন আমরা দেখি এটা কি হচ্ছে। তাহলে গুড বাই আমি একবারে লিখে দিই তোমাদের এখানে, গুড নাইট, গুড নাইট। আবার ধরো এখানে থাকলে হচ্ছে গুড নুন, বা এরকম যদি থাকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যদি এরকম থাকে হ্যাপি অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী, তুমি সেক্ষেত্রে হ্যাপি অ্যানিভার্সারি বলছো। তো এরকম বলার সময় তাহলে উত্তর একটাই, সেটা কি ডোন্ট, এখানে আই অথবা উই হবে। তবে বন্ধুরা এই আইটা কিন্তু এখানে অবশ্যই ছোট হাতের লিখবে না, কারণ আই, হোয়েন দ্য লেটার আই used as a pronoun in a sentence that is called I, of which বাংলা মিনিং ইজ আমি, সেটা কিন্তু অবশ্যই বড় হাতের হবে, কখনোই ছোট হাতের কোনো জায়গায় হবে না আই। তাহলে আইটা এখানে প্রোনাউন, সো ইট ইজ ইউজড অ্যাজ আ ক্যাপিটাল লেটার। ওকে বন্ধুরা, এরকম সব যে কোনো ধরনের উইশ থাকলে আমরা সেটাকে কি বলবো, এটা হবে অবশ্যই কেমন সেন্টেন্স, অবশ্যই সেটা ডোন্ট আই অথবা ডোন্ট উই হবে। তো আমরা এবারে যেটা দেখবো সেটা একেবারেই কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, কোনো সেন্টেন্সে কোনো স্টেটমেন্ট যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে কি হবে আমরা সেটা একটু দেখে নিই। তো কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো সেক্ষেত্রে আমরা বলি, একে সহজে তোমাদের জানিয়ে দিই, যদি কোনো সেন্টেন্স দ্যাট অথবা ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সেইটাই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এখানে। এবং এটা লিঙ্কার যদি থাকে তাহলে সেই লিঙ্কারটাকে বাদ দিয়ে যে অংশটা থাকবে আমরা সেই অংশটার উপরে নির্ভর করে উত্তরটা করব। তা আমরা যদি এরকম দেখি তাহলে আমরা দেখি যে পরের অংশটাই যেহেতু হবে তাহলে আমরা একটু দেখে নিই। যেমন ধরো এটা একটা সেন্টেন্স, ধরে নাও এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকলো, হি রিটার্নড হোম। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এখন যদি আমি এর আগে এরকম একটা লিঙ্কার ব্যবহার করি, when he returned home, যখন সে বাড়ি ফিরল, এটা কিন্তু এখন ইনকমপ্লিট একটা পার্ট হয়ে গেল। ইনকমপ্লিশন বোঝাই যাচ্ছে যে এটার কোনো অর্থ, যখন সে বাড়ি ফিরল, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো, ইনভিজিবল ইন দ্য স্টেটমেন্ট, সেটা কিন্তু এখানে অদৃশ্য, ইনভিজিবল রয়েছে। তাহলে আমি এর পরের যে অংশটা সেটা লিখবো, এখন আর কমা ব্যবহার করছি না। সেটা কি হচ্ছে খেয়াল করো, এখন এই অংশটা এই পুরোটা মিলেই একটা সাবজেক্ট হচ্ছে। এখন এই পুরোটাই কি হচ্ছে, when he returned home, যখন সে বাড়ি ফিরল, এইটাকে এখন কি হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আর এই সাবজেক্টটা ব্যবহৃত হবে কি ইট হিসাবে, ইট প্রোনাউন, এই সাবজেক্টটা ইট আকারে ব্যবহৃত হয় অলওয়েজ। যদি তা হয় তার মানে একটা সেন্টেন্স গঠন করার জন্য আমাদের কি কি দরকার, তাহলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই তিনটা জিনিস জরুরি। তাহলে এ পর্যন্ত আমি কি পেলাম, সাবজেক্ট পেলাম, তার মানে এইটা কি হয়ে গেল, সাবজেক্ট ইট হইল। এখন এরপর একটা ভার্ব দরকার, ওয়াজ, হয়তো আমরা বলছি 10th এপ্রিল, 10th এপ্রিল। তাহলে কি হলো, যখন তিনি বাড়ি ফিরেছিলেন যেদিন বা যখন, সেই দিন ছিল 10ই এপ্রিল। তার মানে
10ই এপ্রিলে তিনি বাড়ি ফিরেছিলেন। তাহলে এইটা দেখো, এখন এইটার এই পুরাটা মানেই হচ্ছে ইট, আর এইটা হচ্ছে এখানে ভার্ব, এটা এক্সটেনশন। দেখো সেন্টেন্সটা হয়েছে কিনা, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই দেখো এটা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। যদি তা হয় আমরা ট্যাগ কোশ্চেন করার বেলায় কি বলছি, প্রথমে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসি। অক্সিলারি ভার্ব কি হচ্ছে, ওয়াজ আছে, এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, সুতরাং নেগেটিভ হবে ওয়াজন্ট, ওয়াজন্ট। আর এই যে ইট রয়েছে, ইট নিজেই প্রোনাউন, তাহলে ইট। এটা গেল। আর একটা বিষয় তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দ্যাট থাকে লিঙ্কার মাঝে, তাহলে ওই দ্যাটের পরের অংশটাকেই, পরের যে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে, সেটাকেই তুমি মূল সাবজেক্ট ধরে উত্তর করবে। তো আমরা সেরকম একটা দেখাই, তোমরা এইটা একটু পজ দিয়ে রেখে দিও। যেমন ধরো এরকম যদি বলি, I believe that the man is honest. আমি বিশ্বাস করি যে লোকটা সৎ। যদি তা হয়, তাহলে আমরা বলেছি যে দ্যাটের পরের যে অংশটা, এই যে দ্যাটের পরের যে অংশটা, এই অংশটাকে আমরা ধরে নেব, ধরে কাজ করব। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এক্সটেনশন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ভার্ব দেওয়াই আছে, অক্সিলারি ভার্ব ইজ, তাহলে উত্তরটা হচ্ছে কি ইজন্ট। ইজন্ট নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এরপরে কি হচ্ছে, দ্য ম্যান এর প্রোনাউন হচ্ছে হি, উত্তরটা হয়ে গেল। তাহলে উত্তরটা কি হলো, ইজন্ট হি। আশা করি বুঝতে পারছো তোমরা। আমি আরেকটা তোমাদের এক্সটেনশন আরেকটা জিনিস দিয়ে রাখি, জানাই, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে, যেমন আরেকটা ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা কি, যদি শুধু বলা হয় সরি, একটা সেন্টেন্স যদি দেওয়া হয়, এটা আমি শেষের দিকে তোমাদের এটাই বলছি, একটা সরি দেওয়া আছে, শুধু দিয়ে এরকম দেওয়া আছে, তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে। তো সরি বলতে কি বোঝায়, তোমরা যখন ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ করেছো, সেখানে কিন্তু পেয়েছিলে সরি, আই কান্ট আনসার স্যার, এরকম বলছো। তো সরি মানে আম সরি, সরি অর্থই আম সরি। তাহলে এটার অর্থ হচ্ছে আম সরি। এই যে আম সরি, এটা এখানে উজ্জ্ব রয়েছে, তাহলে উত্তরটা এখানে কি হয়ে যায়, যেহেতু অ্যামেন্ট তো আর হয় না, সেক্ষেত্রে আমরা বলছিলাম এইন্ট অথবা আর্নড, তাহলে উত্তরটা হয়ে যাবে আর্নড অথবা এইন্ট আই। এই হচ্ছে উত্তর, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু তোমার পরীক্ষায় থাকবে স্টেটমেন্ট শুধু এইটুকু, সরি দিয়েই থাকবে কমা, তারপর তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এই ছিল মোটামুটি কিছু ক্লাস। আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ব্যতিক্রম আছে। যেমন তোমার একটা সাবজেক্ট দিয়ে উড দেওয়া আছে, উড, যেমন ধরো এরকম যদি থাকে, হেড হেল্প মি, আবার এইটাই থাকলো এরকম হিট দিয়ে এখানে হেল্পড মি, হেল্পড মি, যদি এরকম থাকে, তাহলে তুমি কি করবে, এইটার মানে যদি দেখি এখানে V1 রয়েছে, দেখো এটা কি V1, আর এটা কি অবশ্যই V3, কেন, তাহলে এটা কি হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে হি হ্যাড, আর এটা হয়ে যাবে কি উড। কেন হবে খেয়াল করো, আমরা জানি মডাল অক্সিলারির পরে, যে কোনো মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, আর এখানে হিড V3 থাকার কারণে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্বের পরে V3 বসে। তার মানে এটা হ্যাড, আর এটা প্রিন্সিপাল ভার্ব দেখে আমরা বুঝে নেব যে এটা উড হবে না হ্যাড হবে। তাহলে এখানে উত্তর হবে কি, এই উত্তরটা হবে উডন্ট, উডন্ট হি, আর এটার উত্তর হবে হ্যাডন্ট হি। একইভাবে আমি আরেকটা তোমাদের দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করব।
আর এটা ছিল আমাদের আজকের ফাইনাল পার্ট ইউজ অফ ট্যাগ কোশ্চেনের। সেটা হচ্ছে যেমন ধরো আমরা যদি বলি হিজ গোয়িং দেয়ার, হিজ গোয়িং দেয়ার, আবার বলা হচ্ছে হিজ গন দেয়ার। তাহলে এখানে খেয়াল করো যে হিজ গোয়িং, তাহলে এখানে যদি আমি হ্যাজ ধরি তো হ্যাজের পরে কি কখনোই ভার্বের সাথে আইএনজি যোগ হয়? অফকোর্স নট। আবার যদি আমি এটা ইজ ধরি তাহলে ইজের পরে কি কখনো V3 হয়? অফকোর্স নট। তার মানে আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা হয় ইজ, এস মানে কি অ্যাম ইজ আর, তাহলে ইজ, এস দিয়ে ইজ অথবা হ্যাজ, তাহলে এটা কি হবে? ইজ হবে, তার মানে এটা ইজ। আর এইটা হবে কি হ্যাজ, V3 থাকার কারণে। তাহলে এখানে উত্তর হবে ইজন্ট হি, আর এখানে উত্তর হবে হ্যাজন্ট হি। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। লাস্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে এরকম, যেমন ধরো উই নিড ইউর হেল্প, আবার থাকছে উই নিড টু হেল্প ইউ। যদি এমন থাকে তাহলে আমি সেক্ষেত্রে কি করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তা হয় তাহলে আমরা কি করব সেটা একটু দেখি। নিড, আমরা জানি যে নিড দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। নিড এটা অক্সিলারি হতে পারে অথবা প্রিন্সিপাল হতে পারে। তাহলে এখন কিভাবে হবে আমরা সেটা দেখে নিই। আবার এখানে যদি এইরকম দিই উই নিড হেল্প ইউ, খেয়াল করি আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিড যখন একা বসছে সেন্টেন্সে, নিডটা যখন একা বসছে, আমার এইটাই যদি আগে লিখতাম তাহলে ভালো হতো। এটা এই পাশেই ধরে নাও, তাহলে কি হতো দেখো, নিড একা বসা মানে এটা প্রিন্সিপাল ভার্ব, আর কোনো দেয়ার ইজ নো অল্টারনেটিভ ভার্বস, নো অ্যানাদার ভার্বস, তাহলে অন্য কোনো ভার্ব এখানে নাই। তার মানে এটা কি প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। আর এটা প্রিন্সিপাল ভার্বের নিড, নিডেড, নিডেড, বি ভার্ব, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। সুতরাং এটা কি হবে? ডোন্ট উই। একইভাবে এইটা যদি বলি, এটাও কিন্তু এইটা এখানে কি হচ্ছে, এইটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, কারণ এইটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে নিডটা একাধারে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, আবার একাধারে অক্সিলিয়ারি ভার্ব, এই যে সরি মডেল অক্সিলিয়ারি হিসেবে বসে। তাহলে এই জায়গায় এটা কি মডেল অক্সিলিয়ারি ভার্ব। সুতরাং এখানে কি হবে? নিডন্ট হয়ে যাবে, নিডন্ট উই। একইভাবে এখানে দেখো এই নিডটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর এই যে টু হেল্প এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তো সে কারণেই এই প্রিন্সিপাল ভার্ব হওয়ার কারণে নিড আছে। যদি এখানে ই থাকতো তাহলে কি হতো? নিডস হয়ে যেত। আমি এটা দিয়ে করাচ্ছি, এখানে কি হবে? ডোন্ট উই, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব। একইভাবে যদি এখানে একটা হি থাকতো তাহলে এখানে এস যোগ হয়ে যেত, তখন এটার উত্তর হয়ে যেত কি ডাজন্ট হি। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাস আমরা চলে আসব ন্যারেশনের উপরে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। সেই পর্যন্ত আমার সাথে থাকবে। আর অবশ্যই এই ক্লাসটি ভালোভাবে দেখো। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করনি এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। টিল দেন, আল্লাহ হাফেজ।